সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। ব্রো, তুমি ঠিক আছো? নির্ণয় এবার সোজা হয়ে পিঠ টান টান করে বসলো চেয়ারে। আদনানের দিকে সূক্ষ্ম নজর বুলিয়ে রাশভারী আওয়াজে হুট করেই বলে উঠল, মেয়েটিকে দেশে পাঠানোর ব্যবস্থা কর। মিটি আপু যদি চিনিকে ছাড়া যেতে না চায়? মেয়েটির কাছে মেয়েটির ফোন আছে? হ্যাঁ। তাহলে এতক্ষণ অহনাকুঞ্জ চৌধুরী মেয়েটির সঙ্গে যোগাযোগ করে ফেলেছে। শুধু মেয়েটিকেই নয়, মেয়েটির সঙ্গে নুসরাত আর তিনাকেও বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা কর। আফটার অল ওকে দেখে রাখতে হবে তো। পুনরায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় আদনান। আদনান কিছুতেই নির্ণয়ের কথা বলার ধরন বুঝতে পারছে না। পরক্ষণেই চিন্তিত স্বরে আদনান সামান্য ইতস্তত গলায় বলল, তুমি মন থেকে মানো চিনি তোমায় ধোকা দিয়েছে। চিনি আর ধোয়া এত পৃথিবীর অষ্টম অশ্চর্য ঘটনা। নির্ঘাত চিনি এবারও বোকা হয়েছে ব্রো। চিনিকে আবারও বোকা বানিয়েছে। চিনির নাম শুনে নির্ণয়ের রাগ বাড়ছে। রাগের পারদে কিঞ্চিত লাগাম টানল নির্ণয়। প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শুধালো। বিশ্বাসঘাতকের হয়ে কথা বলতে এসছিস? আদনান নিশ্চুপ। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের ওপর রেখে ওয়াইনের গ্লাস নাড়াতে নাড়াতে নির্ণয় ফের বলল, ইট ওয়াজ এ ট্র্যাপ। আমার তো মনে হচ্ছে না আমি চিনির চোখে খুশি রূপচে পড়ে আনন্দ দেখছে, যা আমাকে ভেতর থেকে ভেঙে গড়িয়ে দিয়েছে। ঠিক এইভাবে। কথা বলেই নির্ণয় হাত থেকে ওয়াইনের গ্লাস ছেড়ে দিল। গ্লাসটা ছেড়ে দিতেই ফ্লোরে পড়ে গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাক টেনে বুক ভর্তি বাতাস পুড়ে নিল আদনান। অতঃপর নির্ণয়ের প্রশ্নের প্রত্যুত্তর করে বলল, আমাদের চিনিকে খুঁজে বের করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আমরা সম্পূর্ণটা চিনির মুখ থেকেই জানতে পারবো। আদনানের কথায় না চাইতেও কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট কামড়ে ফিচেল হাসল নির্ণয়। অতঃপর নির্ণয় বলল, যে ফিনল্যান্ডে নেই তাকে কোথায় খুঁজবে? কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, আর কেউ স্বেচ্ছায় চলে গেলে খুঁজে পাওয়া তো দূর, চোখের দেখাও পাওয়া যায় না। বিশ্বাসঘাতক, বেঈমান, ধোঁকা দেওয়া মানুষ বুঝি এমনই হয়। নির্ণয়ের কথা শুনে আদনান আশ্চর্য হলো। শুধু আদনান নয়, আড়ালে থাকা প্রত্যেকটা মানুষ অবাক হলো। নুসরত তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। চিনি ফিনল্যান্ডে কোথাও নেই। আদনান নির্ণয়ের এইরূপ অবস্থা দেখে সাহস হলো না কোনো কিছু জিজ্ঞেস করার। চুপচাপ সকলে নিচে চলে গেল। কথাগুলো শেষ করতেই রাগে নির্ণয়ের শরীর ঘামছে। অন্যদিকে থরথর করে কাঁপছে নির্ণয়ের বুকের ভেতরের হৃদয়ে। এহেন ভয়াতুর হৃদকম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ আশার হয়ে আসছে মনের যন্ত্রণার কোণে। সকলে চলে যেতেই নির্ণয় পাগলের মতো একের পর এক রুফটপে দামি দামি ফুলদানিগুলো ভাঙছে। ওয়াইন রাখা দামি কাচের টেবিলে শরীরের সর্বশক্তি ব্যয় করে ঘুষি দিয়ে টেবিল ভেঙে গুড়িয়ে দিতে দিতে নির্ণয় চিৎকার দিয়ে হিংস্র হুঙ্কার ছুড়ল। এত এত মানুষের মাঝে শুধু তোর অনুপস্থিতিতে পুরো দুনিয়াটাই শূন্য লাগছে কেন? ওয়াই? অ্যান্সার মি। পর মুহূর্তে নির্ণয় কাজ বিঁধে যাওয়া রক্তাক্ত হাত দিয়ে নাক ঘষতে ঘষতে নিজের প্রতি তাচ্ছিল্য হেসে বলল, তোর বিশ্বাস হয়নি তুই আমার জন্য সব কিছু, কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে আমি তোর জন্য কিছুই না। দ্য গ্রেস অফ হ্যাভেন জুড়ে ক্ষণে ক্ষণে প্রতিধ্বনির ঝংকার তুলছে অবিশ্বাসের ব্যথাতুর আওয়াজ। এইবার আর নির্ণয় কিছুতেই ছেড়ে দেবে না চিনিকে। ওকে নিশ্চয়ই এতটা কঠিন শাস্তি দেবে যতটা কঠিন শাস্তি চিনি কল্পনা করতে পারেনি। নির্ণয়ের একের পর এক বিভৎসকর ঘটনার পর থেকে কেউ দুঃসাহস দেখায়নি নির্ণয়ের সঙ্গে কথা বলার। সকলেই রুফটপ থেকে নেমে আসতেই নিশ্চুপ হয়ে আছে। জীবন্ত মূর্তির ন্যায় ঠাঁই দাঁড়িয়ে আছে সকলে। খানিকক্ষণ এভাবেই পেরিয়ে যাওয়ার পর আদনান তিনা নুসরাতের দিকে তাকিয়ে সাবলীল কণ্ঠে বলল, ব্রো, লাগেজ গুছিয়ে কালকের জন্য তৈরি হয়ে থাক। কালকে তোদের ফ্লাইট। কথাগুলো বলেই অতঃপর আদনান তিনার দিকে এক পলক অনুভূতি মিশানো চোখে তাকিয়ে ফের নিজ উদ্বেগে চলে গেল। আদনানের নীরব তাকানোর মাঝে কি ছিল কে জানে, তবে আদনানের নীরব দৃষ্টি তিনা নুসরাতের চোখ এড়ায়নি। আদনান চলে যাওয়ার পর পর তিনাও নিশ্চুপে স্থান ত্যাগ করলো। কারো মুখে রা নেই। আর কি বা বলার থাকবে? নির্ণয় যা বলবে তেমনি সব পাই টু পাই মেনে চলা সকলের কর্ম। সেখানে দ্বিমত পোষণ করার প্রশ্নই ওঠে না। তিনার যাওয়ার দিক থেকে চোখ ঘুরিয়ে সেই ব্যক্তির পানে দৃষ্টি নিক্ষেপ করল নুসরাত, যে গভীর আগ্রহ নিয়ে নুসরাতের অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করছিল। জিয়াং তাকিয়ে আছে নিষ্প্রভ চিনির দিকে। জিয়াং নাক ফুলিয়ে অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে। জিয়াং অতিরিক্ত ফর্সা হওয়ায় নাকের পাতা লালচে রং ধারণ করেছে।
যেন গুমড়োমুখী কিউট মেইল ডল। নুসরতের চোখে আজ বড্ড বেশি আকর্ষণীয় লাগছে ছেলেটাকে। তবে ছেলেটা প্রথম দিন থেকেই আকর্ষণীয়। মাথা ভর্তি এত এত টেনশনের মাঝেও নুসরত সব বেমালুম ভুলে চঞ্চল মন চাইছে জিয়াংকে একটু ছুঁয়ে দেই। নুসরতের ভাবনার মাঝেই হুট করে জিয়াং নুসরতের সঙ্গে সকল দূরত্ব ঘুচিয়ে নুসরতের নিকটে চলে আচানক করুণ স্বরে বলে উঠল, আমি তোমার প্রতি সিরিয়াস নুসরাত, ট্রাস্ট মি। জিয়াং বাক্যর ধরুন একে অপরের দিকে তাকিয়ে চোখাচোখি হতেই নুসরতের মাথা নইয়ে গেল। এত সময়ে অযান্ত্রিক চাওয়াগুলো মুহূর্তেই উবে গেল এক নিমেষে। ওদের নীরব কথোপকথন চলার মাঝে নির্ণয় রুফটপে বেগাতিক লণ্ডভণ্ড তাণ্ডব চালিয়ে অবশেষে নিচে নেমে এসেছে। রুফটপে ধুমধাম ভাঙাচোরার আওয়াজের শব্দ কারো কান অব্দি এড়ায়নি। তা কিন্তু নয়, তবে ভয় কারো সাহস হয়নি নির্ণয়ের হিংস্র সত্তার মুখোমুখি হওয়ার। নির্ণয়ের হিংস্রনায় পদধ্বনি নেমে আসতে দেখে ভয়ের চোটে আত্মাটা যেন ঠোঁটের আগায় উঠে এসেছে নুসরতের সমস্ত শরীর কাঁপছে। তবে নির্ণয়ের সেই সব দেখার কিংবা পরোয়া করার মতো ভাবান্তর নেই। নির্ণয় জিয়াং নুসরতকে ক্রস করে যেতেই হঠাৎ করে জিয়াং প্রশ্ন করে বসল, কোথায় যাচ্ছিস আনসি? ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসল নির্ণয়। অতঃপর চোখের মাঝে ক্রোধ টেনে হুঙ্কার দিয়ে বলে উঠল, জিততে যাচ্ছি। নির্ণয় সিনহা চৌধুরী হেরে গেলেও এনসি হারতে সেখানে। মেঘমুক্ত আকাশে ঝরঝর করে নেমে আসা এক পশলা বৃষ্টিতে ভিজে যেত বরফখণ্ডের ন্যায় শীতল বাক্যটা, যে কেউ হৃদয়ে লাগবে। চিনি কি নির্ণয়ের এই রূপ দেখে আদৌ সহ্য করতে পারত? কে জানে, নির্ণয় নিজের মধ্যে থেকেও যেন কোথাও হারিয়ে গেছে কোনো যন্ত্রণাময় দুনিয়ায়। চিনির মাঝে কিছু তো একটা আছে যা নির্ণয়ের মতো মানুষের হৃদয়ে চির ধরাতে সক্ষম। নয়তো কোনো ছেলেই বা 18 বছর বয়সে 10 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে। জিয়াংকে কথাটা বলেই নির্ণয় নিজের মতো ড্রাঙ্ক হয়ে টলতে টলতে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হয়ে যাচ্ছে। জিয়াংয়ের আর বুঝতে বেগ পোহাতে হলো না, নির্ণয় কার রেসিংয়ে যাচ্ছে, আবারও মরণ খেলায় যোগ দিচ্ছে, যেখানে জীবনের পরোয়া নেই। জীবনকে হাতের মুঠোয় ধরে রেখে হিংস্র ন্যায় টক্কর দিয়ে সামনের দিকের পথ বেছে নেয়। সে খেলায় আবারও মেতে উঠেছে। চিনি ফিনল্যান্ড আসার পর থেকে অ্যান্সি নামক ব্যক্তিকে রেসিংয়ে খুব একটা দেখা যায়নি। অ্যান্সি চিনিকে নিয়েই ব্যস্ত ছিল। জিয়াং ভয় পাচ্ছে আজ। অন্যদিনের মতো আজ স্বাভাবিক না অ্যান্সি। রাগের উন্মাদে ঝলসে কোনো নিখুঁত যন্ত্রণায়। ওয়াইনের বোতল কয়েকটা খালি করেছে আর কয়টা নিজের হাতে আঘাত করছে কে জানে। তৎক্ষণাৎ জিয়াং লক্ষ্য করল গল গল করে তাজা রক্তস্রোত বয়ে যাচ্ছে হাত থেকে। নির্ণয়ের আশাপথে তাজা রক্ত সমস্ত পথে গড়িয়ে পড়েছে। নির্ণয়ের এইরূপ উন্মাদনা দেখে নুসরতের পাশে দাঁড়িয়ে থাকতে পারল না জিয়াং। নির্ণয়ের পেছন কয়েক কদম ফেলে ছুটতে গিয়েও পেছনে ফিরে অসহায় চোখে নুসরতের উদ্দেশ্যে বলল, আমি আসা অবধি ওয়েট করো প্লিজ, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বাক্যটুকু শেষ করে আবারও ছুট লাগালো নির্ণয়ের পেছনে। শুধু পেছনে ফেলে গেল নুসরতের মতো নীরব দর্শককে। নুসরত কৌতূহলী চোখে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে, যেন নুসরত শেষ বেলার জিয়াং না বলা কথাগুলো শুনতে আগ্রহী। জিয়াংয়ের জন্য চিনচিন ব্যথা হচ্ছে। অতঃপর বুক ছিঁড়ে একরাশ দীর্ঘশ্বাস বের হলো। হঠাৎ নুসরতের চোখ ফ্লোরে পড়তেই সাদা সফেদ মেঝেতে নির্ণয়ের ক্ষতবিক্ষত হাত থেকে পড়ে থাকা রক্তগুলো দৃষ্টি আকর্ষণ করলো নুসরতের। এক ঝলক নজর বুলিয়ে ফের ঝাঁঝিয়ে উঠল ব্যথার নদী। নির্ণয়ের বেগতিক লণ্ডভণ্ড তাণ্ডবের জন্য যে চিনি দায়ী, এবার যেন নুসরতের ক্ষুদ্র মনে নির্ণয়ের পাগলামি উন্মাদনা ভেসে উঠতেই নুসরত জিভ দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে নিচু গলায় বলল, ভাগ্যিস চিনি তুই এখন নির্ণয় ভাইয়ের সামনে নেই, না হলে তোর চোখও বিশ্বাস করতে পারতো না নির্ণয় ভাইয়ের মতো মানুষ তোকে নিঃস্বার্থ হয়ে কিভাবে এত ভালোবাসে। তোর মতো সহজ সরল বোকা মেয়ের কাছে এই কঠিন পাষণ্ড হৃদয়ের মানুষটা হেরে গেছে। যেটা তুই সারা জীবন ভয় আতঙ্ক হিসেবে ভেবে এসেছিস, সেটা তোর জন্য শুধু ভালোবাসাই ছিল। তুই সত্যি বড্ড বেশি বোকা চিনি। কয়েক মুহূর্তের ব্যবধানে হুট করেই আবারও এতক্ষণ ধরে রাখা ভাবনার অনলে ডুবে যাওয়া নুসরত বের হয়ে গেল। তিনা নিজের রুমে প্রবেশ করে তড়িঘড়ি করে লাগেজ গুছিয়ে নিচ্ছে। মেয়েটা যেন বড্ড বেশি তারা বাংলাদেশে যাওয়ার, কে জানে বাংলাদেশে কি ফেলে এসেছে। আদনান তিনার দরজার সামনে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে মিনিটখানেক সময় নিষ্প্রভ চেয়ে থেকে শুধালো, সব কিছুই ঠিকঠাক গুছিয়ে নিচ্ছিস তো?
হঠাৎ এরূপ ধ্বনিতে বিন্দু পরিমাণ টলল না। পেছনে ঘুরে দেখার প্রয়োজন মনে করল না পেছনের ব্যক্তিকে। তবে আদনানের কথা মৃদু হাসল তিনা। সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে আদনানের উদ্দেশ্যে বলল, ফেলে যাওয়ার মতো আমার কি আছে? ফেলে যাব? সত্যি কিছু নেই ফেলে যাওয়ার মতো? তাহলে আমার থেকে কিছু ধার নিয়ে ফেলে যা। আমি চাই সেই ফেলে যাওয়ার প্রতি তোর টান বাড়ুক। একবারের জন্য হলেও মনে করিস তিহানা সরকার কিছু ফেলে গেছে। এত বছর পর কারো মুখ থেকে তিনার পুরো নামটা শুনতেই হকচকিয়ে গেল। হুট করে পেছনে ফিরে আদনানের দিকে তাকালো। মুহূর্তেই তিনা চটে গিয়ে আদনানকে বলল, নিশ্চয়ই আমাকে এটা মনে করাতে আসিসনি। তুই আমার মামাতো ভাই। আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, তার দ্বিতীয় একটা মেয়েও আছে, আর সেই মেয়ে তোর গার্লফ্রেন্ড। আর মাস দুয়েক পর তোদের বিয়ের প্ল্যানিং চলছে। তিনার মুখ থেকে এইরূপ কথা শুনে আদনান কিছু বলতেই যাবে, এর আগে পেছন থেকে নুসরাত বলে উঠল, ভাই তোকে কিছু মনে করাতে না আসলো, আমি তোকে ঠিকই মনে করাতে এসেছি। ফিনল্যান্ডে তোর একটা মামাতো বোন আছে, যার কাছে এতদিন যাবৎ পরিচয় লুকিয়ে এসেছিস। হঠাৎ নুসরাতের পারস্পরিক কথা শুনেই কপাল কুঁচকে স্পষ্ট স্বরে তিনা জিজ্ঞেস করে, তোকে কে বলেছে আমার পরিচয়? আদনান? তিনার মুখে বিন্দু পরিমাণ অনুশোচনা না দেখে এবার তেতে উঠল নুসরাত। আমি অনেক আগে থেকে তোর পরিচয় জানি, চিনিও জানি। তবে আমি এটা ভেবে অবাক হই তোর মাঝে বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। নিজেকে ঠিকঠাক উপস্থাপনা না করে অন্যের দোষ ধরতে ব্যস্ত। আমি তো এই তিহানা নামে আমার বন্ধুসুলভ বোনকে চিনতেই পারছি না যে এতটা স্বার্থপর। ছোটবেলার এত এত স্মৃতি ও প্রতিশ্রুতি কি করে ভুলে গেলি? শেষাংশ কথাটা কান্নাজড়িত কণ্ঠে বলল নুসরাত। মুহূর্তে দমে গেল তিনা। সত্যি তো, সমস্ত লুকিয়ে এসেছে তিনা। মেয়েটার তো অভিমান হবে। নুসরাত ছোট থেকে আদনান থেকে তিনাকে বেশি গুরুত্ব দিয়েছে, আপন বোনের চোখে দেখে এসেছে। আদনান এক পা বাড়িয়ে নুসরাতের কাছে এসে তিনার হয়ে সান্ত্বনা স্বরূপ কিছু বলবে, এর আগেই নুসরাত আদনানকে বলল, থাক, তোকে আর কিছু বলতে হবে না ভাই। তিনার তোর মাঝে কোনো পার্থক্য নেই। কথাগুলো বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে দৌড়ে চলে গেল। মিঠি তাড়াহুড়ো করে পাগলের মতো চিনির কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করেই পুরো রুম লণ্ডভণ্ড করে খুঁজতে লাগলো কিছু একটা। বারংবার বিড়বিড় করে বলছে, এখানে রেখেছিলাম চিনিটার আমার পাসপোর্ট। কিছু সময় খোঁজাখুঁজির পর মিঠি অবশেষে পেল। মুহূর্তেই খুশির পারদে মিঠির চোখ চকচক করে উঠল। মনে কোনো অবস্থা প্রবাহিত বাতাস উগড়ে দিয়ে বলল, চিনি কোথাও যায়নি, ফিনল্যান্ডেই আছে। সবাই শুধু শুধু তিহামকে নিয়ে সন্দেহ করছে। সকলের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে মিঠির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেলো, তিহামকে কি করে চিনল নির্ণয় ভাই আর আদনান? পর মুহূর্তে বিদ্যুৎ গতিতে এক ঝটকায় মিঠি পাসপোর্ট হাতে নিল। না, এখানে শুধু মিঠির পাসপোর্ট, তাহলে চিনির পাসপোর্ট কোথায়? মিঠি আবারও পুরো রুম খুঁজতে লাগলো চিনির পাসপোর্ট। এ কোণা থেকে ও কোণা, ও কোণা থেকে এই কোণা। মিঠি স্পষ্ট মনে আছে মিঠি দুটো পাসপোর্ট একসঙ্গে রেখেছে। খুঁজতে খুঁজে মিঠি যখনই ব্যর্থ, তখনই কাল মাঝরাতের কথা স্মরণে এসে মস্তিষ্কে জেগে ওঠে। মিঠি তাহলে কাল রাতে চিনির রুমে মিস্টেরিয়াস ব্যক্তিকে চিনতে ভুল করেনি? মিঠি জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করলো, তিহাম। তিহামের কথা ভাবতেই আদনানের প্রতিটি কথাই দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট মনে হচ্ছে। চোখের সামনে থমকে যেতে লাগলো পুরো দুনিয়া, যার বহিঃপ্রকাশ ঘটল মনের অযাচিত ভাবনার মাধ্যমে। মিয়ে যাওয়া এক ফালি ভালোবাসায় আবারও অবিশ্বাসে উকি দিল মিঠির অসহায় চোখ দুটোতে। মুহূর্তেই ভরে উঠল বর্ষার নোনা স্রোত। মিঠি অশ্রু ফেলে মৃদু কণ্ঠে বলল, বিশ্বাসের জগতে যত রকম ভুল, সব ভুল শুধু আমিই করি। আমার ভুলে শুরু আছে কিন্তু শেষ নেই। মিঠির নরম হৃদয়ের আহাজারি মাঝেই মিঠির মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনে দৃষ্টি বোলাতেই এক ঝটকায় বুঝে গেল এটা বাংলাদেশের নাম্বার। মিঠি সময় নষ্ট না করে তড়িঘড়ি করে কলটা রিসিভ করে কানে তুলতেই দুই ঠোঁট গলিয়ে বের হলো, মাম্মা। অহনাকুঞ্জ চৌধুরী গম্ভীর স্বরে বলল, যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে এসো। চিনিকে নিয়ে ভাবতে হবে না। চিনি যেখানে আছে এবং যার কাছে আছে ভালো আছে। ফোনের ওপাশে অহনাকুঞ্জ চৌধুরী বড্ড বেশি ব্যস্ত ও উত্তেজিত। প্রয়োজনীয় কথাটা বলেই ফোনটা রেখে দিল। মিঠির উত্তরের অপেক্ষা করারও প্রয়োজন মনে করলো না। এটা ভেবে যেন মিঠির আরও বেশি কান্না পেল। মনে মনে ভাবলো এতদিন পর মাম্মাম কল দিয়ে একবারের জন্য জিজ্ঞেস করলো না মিঠি কেমন আছে। মিঠির মনে এক অযাচিত প্রশ্ন বাসা বাঁধল, এত মাস পর মাম্মাম তার নাম্বার কার কাছ থেকে পেল? চিনি যেখানে আছে ভালো আছে মানে? কোথায় আছে চিনি? একই দেশে দুই প্রাণে আজ অবিশ্বাস।
ঠিক একইভাবে দুজনেই ধোকার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে চলে গেছে দূরান্তে। কে জানে কি হবে এই চার প্রাণের দুজোড়া বাঁধন। কে জানে ভাগ্যের পরিহাসে আবারও কখন কাকে কার মুখোমুখি দাঁড় করায়। সেদিন সবকিছু আদৌ নীরব থাকবে তো? গভীর রাত, নিস্তব্ধ সড়ক দিয়ে হাওয়ার মতো হাই স্পিড ছুটছে নির্ণয়ের রেসিং কার। কখনো বাইক, কখনো কার রেসিং যোগ দিচ্ছে উন্মাদনায়। উন্মাদের মতো আজ আবারও এতদিন পর মরণ খেলায় মেতে উঠেছে ফিনল্যান্ড স্ট্রং বয় অ্যান্সি। চারপাশে অ্যান্সি নামের জয় জয়কার ও করতালি। এই সবের সঙ্গে আজ বাইক রাইডিংও বাদ পড়েনি। ভয়, শঙ্কা সবকিছু ঊর্ধ্বে যেন আজ সেই নিষ্ঠুর বেপরোয়া মানুষটি, যাকে কখনো দুঃখ কষ্ট ছুঁতে পারেনি। সে যেন আজ কাউকে কাছে না পাওয়ার নেশায় উন্মাদ হয়ে গেছে। বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত এক অগ্নির আঙ্গার বয়ে চলছে। নৈশব্দের মাঝে অদ্ভুত ঝঙ্কার তুলছে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন। রেসিং শেষ করে আজ দ্য গ্রেস অফ হ্যাভেন নয়, বরং রেড ফিসে জায়গা জুড়েছে অ্যান্সির। সকলের চোখ মুখে অন্ধকারের কিরণ। আজ ওরা দুজন নয়, বরং তিনজন মিলে নির্ণয়ের ধ্বংস হওয়ার রূপের সাক্ষী। একটা মেয়ের জন্য নির্ণয়ের মতো কঠোর মানুষের এই অবস্থা আদনান, জিয়াং, ডেনজাল প্রথম দেখছে। নির্ণয় কিছুতেই মেনে নিতে পারছে না চিনি নির্ণয়কে ছেড়ে চলে গেছে। চিনি নির্ণয়কে ধোঁকা দিয়েছে। নির্ণয়ের এইরূপ পরিণতি দেখতেই আবেশিত অন্তর বুদবুদ করে কেঁপে উঠল সকলের। হাতের মাঝে পূর্বের পুরনো ক্ষত। তারপর বাইক ও কার রেসিং কতবার আঘাত পেয়েছে তা স্বয়ং নির্ণয়েরও জানা নেই। কপাল থেকে এখনও চুইয়ে চুইয়ে রক্তক্ষরণ হচ্ছে। না নিজে মেডিসিন লাগাচ্ছে, না অন্য কাউকে লাগাতে দিচ্ছে। নির্ণয় নিজের মাঝে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে নির্ণয় কি চায় সে নিজেও জানে না। নির্ণয় একের পর এক ওয়াইনের বোতল খালি করে চিনির মনস্তাত্ত্বিক স্মৃতিচারণের মাঝেই ডুবে আছে। দূর থেকে তিনজন ব্যক্তি অবকাশে নির্ণয়ের গতিবিধি লক্ষ্য করছে। হঠাৎ করেই ডেনজেল বলে উঠল, একটা বাচ্চা মেয়ের জন্য অ্যান্সির এই অবস্থা? হাউ ইজ ইট পসিবল? যেখানে তুড়িতেই ফিনল্যান্ডের সবচেয়ে সুন্দরী মেয়ে চলে আসবে, সেখানে চিনির মতো। ডেনজেলের সম্পূর্ণ না হওয়া বাক্যর মাঝে আদনান স্থির কণ্ঠে নির্ণয়ের দিকে দৃষ্টি রেখে বলে উঠল, তুমি মনে হয় এই বাচ্চা মেয়ের পরিচয় ভুলে যাচ্ছ। আই রিপ সিউজ মেসেজ নিউজ সিনহাত চৌধুরী। কাকে নিয়ে কথা বলছো? কার সাথে কার তুলনা করছো? আই হোপ এইসব করার আগে 2-4 বার নয়, বরং 10-15 বার ভাবা উচিত। আদনানের কথায় ডেনজেল চুপ হয়ে যায়। সত্যি তো, ডেনজেল বর্তমানে যাকে নিয়ে কথা বলছে সে এখন শুধুই চিনি না, নির্ণয় সিনহা চৌধুরীর ওয়াইফ। ডেনজেল ফের হতাশ হয়ে বলল, অ্যান্সির কষ্ট চোখে দেখা যাচ্ছে না। তুমি ভালোবাসবে কিন্তু কষ্ট পাবে না। যেমন তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কিন্তু ভিজছো না। পৃথিবীর দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানোর বেদনা। আদনানের কথা শুনে ডেনজেল বেশ অবাকই হলো। ডেনজেল আদনানের সম্পর্কে যতটা জানে তার থেকে এইটুকু তো বোঝা সম্ভব, লাভ অ্যাঙ্গেলে আদনান হ্যাপি, কারণ আদনানের গার্লফ্রেন্ড আছে। তাহলে আদনানের কথাগুলো এমন শোনালো কেন? ওদের কথোপকথনের মাঝে জিয়াং ঠোঁট কামড়ে ভাবলেশহীন হয়েই বলল, আই এম ড্যাম শিওর অ্যান্সি, আর চিনির বাসর কমপ্লিট। মানুষ যখন কোনো কিছুর টেস্ট একবার পেয়ে যায় তখন বারবার সেই টেস্ট পেতে চায়। তাই অ্যান্সি চিনিকে ভুলতে পারছে না। জিয়াং মুখ থেকে এইরূপ অপ্রত্যাশিত কথা শুনে ডেনজেল আর আদনান ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে জিয়াংয়ের দিকে। জিয়াং হঠাৎ অ্যান্সির থেকে চোখ সরিয়ে ওদের দিকে ফিরতেই ওদের অদ্ভুত চাহনি দেখে জিয়াং হাসি দেওয়ার চেষ্টা করে আমতা আমতা করে বলল, এভাবে তাকানোর কি আছে? আমার সিক্স সেন্স অলওয়েজ অ্যাডভান্স। আমি মানুষের গতিবিধি দেখে বলে দিতে পারি কে ভার্জিন আর কে খুললাম। জিয়াংয়ের কথায় বিরক্ত হয়ে আদনান ডেনজেল নির্ণয়ের দিকে পা বাড়ালো। এইদিকে জিয়াং নির্ণয়ের প্রতি বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে মনে মনে। জিয়াং মুখ দিয়ে ননস্টপ বিড়বিড় করতে করতে আদনানের পিছু নিল। ডেনজেল আদনান নির্ণয়ের সামনে যেতেই লক্ষ্য করলো অনুভূতিহীন টকটকে ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা খড়খড়ে দাড়িগুলো মাথা চাড়া দিয়ে আছে। তরতাজা রক্তগুলো চোখে লাগার মতো। শরীরের অবস্থা যাচ্ছে তাই। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড় অবধি অযত্নে পড়ে আছে। ডেনজেল আদনান নির্ণয়ের সামনে এসে দাঁড়িয়েছে। সেদিকে নির্ণয়ের বিন্দু পরিমাণ ধ্যান জ্ঞান নেই।
আদনান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে সামান্য সময় নিয়ে বলল, ব্রো, এমনভাবে ড্রিঙ্ক করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। নির্ণয় নিশ্চুপ, ড্রিঙ্ক করতে ব্যস্ত। নির্ণয়ের কাছে এখন যেন এটাই একমাত্র মোক্ষম কাজ। নির্ণয় থেকে কোনোরূপ প্রত্যুত্তর না আসায় আদনান ফের বলল, মিটি আপ্পু, টিনা নুসরাত তোমার কথা মতো বাংলাদেশে ব্যাক করছে। আমি ওদের এয়ারপোর্ট অবধি পৌঁছে দিতে এসেছি। গুড জব। নির্ণয় ছন্দছাড়া কর্মকাণ্ড আদনান আর ডেঞ্জাল চোখে চাওয়াচাওয়ি করছে। পেছন থেকে জিয়াং উত্তেজিত কণ্ঠে বলল, নুসরাত চলে গেছে। কবে, কখন? তোরা কি ফান করছিস আমার সাথে? বোন আমার গেছে আর ফাটছে তোর। ফান তো তুই করছিস। আদনানের কথার পিঠে মুহূর্তে জিয়াং উত্তেজনায় বেলুনের মতো উড়ে গেছে। চোরের মতো কোথায় লোকাবে জায়গা খুঁজছে। ডেঞ্জাল ওদের কথার মধ্যে খুব একটা মনোযোগ না দিয়ে নির্ণয়কে এক প্রশ্ন করে বসলো। চিনির তো এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তাহলে তুমি কেন সবাইকে বলছো চিনিকে খোঁজা বন্ধ করে দিতে যদি চিনির কোনো বিপদ হয়? ডেঞ্জাল কথাটা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে নির্ণয় তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো কণ্ঠে বলে উঠল, সো হোয়াট? ও পচে যাক, মরে যাক, ভাড়মে যাক, তাতে আমার কি? আমার সিক্স সেন্স বলেছে তুই কখনো চিনিকে ভুলতে পারবি না। যেখানে বাসর কমপ্লিট সেখানে ভুলে থাকা কি করে সম্ভব? কাউকে ভুলে যেতে জেদ লাগে, আর সে জেদ নির্ণয় সিনহা চৌধুরী সেরে সেরে আছে। নির্ণয়ের এক্সপ্রেশন, বচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না কারো। একে তো নির্ণয়ের এই অবস্থা, তারপর চিনির প্রতি এত এত রাগ, যেন চিনির থেকে দূরে থেকে এক স্বঘোষিত স্নায়ুযুদ্ধ করছে। আদ্র নির্ণয় কি করতে চাইছে কেউ জানে না। আদনান বলল, তাহলে নিজেকে কেন শাস্তি দিচ্ছ ব্রো? ওদের কথা যেন শুনেও শুনল না নির্ণয়। মিনিট খানিক সময় পর ড্রাঙ্ক হয়ে মনের অস্বাভাবিক টানা পোড়ায় টের পেয়ে নির্ণয় আনমনে হেসে সকলের উদ্দেশ্যে বলল, আমি নিজেকে নিজে শাস্তি দিচ্ছি না, আমি তো শুধু আমার ভেতরের বিমানটাকে শাস্তি দিচ্ছি, যে আমার হয়ে অন্যের চিন্তায় মগ্ন। নির্ণয়ের অস্থিরতার চরম শিওরে পৌঁছে গেল সকলে। নির্ণয়ের এই উন্মাদনায় কেউ সাহস হলো না কথা বাড়ানোর। তবে ডিনজেলের কেন যেন মনে হচ্ছে এনসি জানে চিনি কোথায় আছে, নয়তো এনসি এখনো চুপচাপ বসে থাকার মানুষ নয়। তাছাড়া হঠাৎ ওদের বা কেন দেশে পাঠিয়ে দিল? ডেনজেল বিচক্ষণ মানুষ, সকল প্রশ্ন একে একে মেলাচ্ছে। সকলে চলে যেতেই নির্ণয় ঝাপসা চোখে দেখতে পেল চিনির সফেদ রঙের পোশাকের মাঝে কালো রেশনের মতো ছেড়ে দেওয়া চুলগুলো উড়ছে। চিনিকে আজ বড্ড বেশি স্নিগ্ধ লাগছে। চারিদিকে ঝরঝরে ঠান্ডা বাতাসে ধীর গতিতে চিনি এগিয়ে আসে নির্ণয়ের নিকট। সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। মুহূর্তে অনুভব করলো হালকা রেড লাইটের আলোর অন্ধকারাচ্ছন্ন রেড ফিশ ক্লাব আলোক রশ্মিতে ছড়াছড়ি। চিনিকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার প্রহরে যেন নির্ণয় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নির্ণয় নিবু নিবু চোখে চিনিকে কাছ থেকে আরও কাছে দেখতে পেয়ে অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, ফিউচার, আই ওয়ান্ট টু ফিল ইউর টাচ। শেষাংশ কথা সত্য প্রদন্তিত ভাবে প্রত্যুত্তর করল নির্ণয়। যখনই নির্ণয় চিনিকে ছুঁয়ে দেখার জন্য হাত বাড়াবে তখনই চিনি বলল, আমার উপর এত ভরসা কেন আপনার? আপনার ভয় করে না যদি আমি আপনার ভরসা ভেঙে দিই? মুহূর্তেই চিনির বলা কথাগুলো পুরো রেড ফিশ ক্লাবে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ প্রতিধ্বনিত ঝংকার তুলছে। মুহূর্তেই নির্ণয়ের পৈশাচিক মস্তিষ্কটা তীব্র রাগে গজগজ করতে করতে চিনির ওপর ক্ষোভ ঝাড়ার সেই অদৃশ্য অবয়বের দিকে ওয়াইনের বোতল ছুঁড়ে চিৎকার করে বলে, তুই তোর কথা রেখেছিস, আমার বিশ্বাসের ভরসা ভেঙে খণ্ড দ্বিখণ্ড করে দিয়েছিস। তুই আবারও প্রমাণ করেছিস তুই অহনা কুঞ্জা চৌধুরী মেয়ে চিনি তায়েব। মুহূর্তে নির্ণয় ছুঁড়ে মারা কাচের বোতলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হঠাৎ করে চিনির সফেদ অবয়বটা উধাও হয়ে যেতেই নির্ণয় তাচ্ছিল্য হেসে বলল, তোর স্মৃতির অস্তিত্ব আমার কাছে রেখে গেছিস, তুই তো ঠিকমতো আমার কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারিস নি। নির্ণয় নিয়ন্ত্রণহীন মনটা নেশার ঘোরে টলতে টলতে পর মুহূর্তে বিদ্রুপাত্মক হেসে উপহাস করে বলল, কেন এসছিস? চাই না তোকে আমার, চাই না আমার মরিচিকার মতো অন্ধকার জীবনে ফুটন্ত এক মূল্যবান ফুল তুই, যেখানে আমি আটকে গেছি। তোকে চাই না, আমি চাই না। প্রচণ্ড ঘৃণা, অভিমান, বিষণ্ণতায় গলা ভেদ করে নেশাক্ত ওয়াইনের পানি গলা দিয়ে নামছে না। সাবলীল দিনগুলো হারিয়ে গিয়েছে বিভীষিকার অনলে, সর্বনাশা প্রণয়ের দাবানলে। জ্বলে পড়ে খাক হয়ে নির্ণয়ের অন্তঃকরণ। তৎক্ষণাৎ মাথা থেকে চিনির ভাবনা সরিয়ে দিয়ে বাঁকা হেসে হিমশীতল কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, যে তার আসল মজা তো তখনই, যখন সবাই আমার হারার অপেক্ষায় থাকে।
কথা বলেই আবারও একবার পৈশাচিক হাসি দিয়ে ফের ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে নেশার ঘোরে বিড়বিড় করে গাইতে লাগলো, বাংলাদেশ মানেই এক সৌন্দর্যময় দেশ। ঋতু বৈচিত্র্য, রূপের বৈচিত্র্য নিয়ে এদেশে প্রতি 2 মাস পর পর আসে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। ঋতু বৈচিত্র্যে এদেশ কখনো আলো ঝলমল, কখনো অঝোরধারা বৃষ্টিতে ঝাপসা দূরের মাঠ, আবার কখনো স্বচ্ছ আকাশ থেকে ঝরে পড়ে রূপলি জ্যোৎস্না। অপরূপ প্রকৃতির এ দেশকে তাই বলা হয়ে থাকে রূপসী বাংলাময়। বাংলাদেশ ভোরের প্রথম আলো মানেই এক পশলা রৌদ্রস্নাত সকালের প্রথম নরম রৌদ্রর যেন প্রথম আলোয়। সকালের রৌদ্র বাহির পেরিয়ে জড়িয়ে কক্ষে এসে প্রবেশ করে বিনা অনুমতির ন্যায়। রৌদ্রের তির্যক রশ্মি আলো কক্ষ ভেদ করে চোখে মুখে পড়তেই চিনি বিরক্তিতে কপাল কুঁচকে গেল। টিপটিপ করে চোখ খুলে চিনি ঘুমের ঘোরে এখনো কাটেনি চিনির। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল মেয়েটার। শোয়া থেকে উঠে বসে বিছানার পাশ থেকে ফিনল্যান্ডের বহুবার ব্যবহৃত করা চাদরটা গায়ে জড়িয়ে নিল। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাছের জানালার ফাঁক গলিয়ে সূর্যের রশ্মিময় আলো ছায়া যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো দ্য গ্রেস অফ হেভেন নয়, বরং নির্ণয় কুঞ্জর মতো প্যালেস বিশিষ্ট মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো চিনি। পর মুহূর্তেই চিনি ভালো করে লক্ষ্য করতে দেখতে পেল, না, এটা নির্ণয় কুঞ্জের মতো প্যালেস হলেও নির্ণয় কুঞ্জ না। তাহলে এটা কোথায়? চিনির পরনে এখনো ফিনল্যান্ডের পোশাক। সময় তো অনেক গড়িয়ে গেছে, প্রায় গোটা একদিন। সে হুঁশ কি আদৌ চিনির আছে? চিনি কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের এলোমেলো লম্বা সিল্কি চুলগুলোকে সামান্য গুছিয়ে নিল। চিনি ধীরে ধীরে বিছানা থেকে গুটি গুটি পায়ে নামলো। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। এখন অবধি পেটে একটা দানা পানি কিছুই পড়েনি। শরীরের সকল দুর্বলতাকে পিছনে ফেলে মনের অযাচিত প্রশ্নগুলোকে খুব বেশি প্রশ্রয় দিল না। তবে চিনির চোখে অন্য দিনের মতো আজ ভয় নেই, না আছে পুরো শরীর জুড়ে আতঙ্ক। চিনি দিব্যেই স্বাভাবিক আছে। যদি কিছু থেকে থাকে সেটা হলো খানিকটা কৌতূহল। চিনি নিজের ক্লান্ত শরীর টেনে ফ্যাকাশে আখি জোড়া দিয়ে আশেপাশে চোখ বোলাতেই চোখ জোড়া বিস্ময়কর হয়ে ওঠে। রুমটার মাঝে নান্দনিক কারুকার্যের আসবাবপত্র দেখে মনে হচ্ছে বেশ পুরনো, কিন্তু ভীষণ দামি। পুরো রুমটার মাঝে রাজকীয় চিহ্ন প্রকাশ পাচ্ছে। রুমটা সাজসজ্জায় খানিকটা ধুলো পাওয়া মুশকিল, যেন কেউ সারাদিন রুম গোছাতে গোছাতে তৎপর। এই রুমে সবচেয়ে নজর কাড়লো যেদিকে, সেদিক হলো ফ্রেম ওয়াল ডেকোরেশন। সেটা হলো পুরো রুমটাই চিনির ছোটবেলার ছবি, কিন্তু প্রত্যেকটা ছবি চিনির 1 থেকে 2 বছরের ভেতর। পুরো রুমেই চিনি 1 বছরের ছবিতে ভরপুর, যেন রুমটা চিনির জন্যই নির্দিষ্ট করা। চিনি বিস্ময় কণ্ঠে খানিকটা জড়তা নিয়ে আওড়ায়, এগুলো তো আমার ছোটবেলার ছবি, কিন্তু চিনি পুরো কথা সম্পূর্ণ করার পূর্বেই কারো কথোপকথনের শব্দ শুনতে পেয়ে আর এক মুহূর্ত কক্ষে দাঁড়ালো না। ছোট পা দুটো চালিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হতেই এত সময়ের কৌতূহল ভয়ে রূপান্তরিত হচ্ছে। চিনির বের হওয়া কাঙ্ক্ষিত রুমে দোরগড়ায় দাঁড়িয়ে বাঁ দিকে তাকাতে অনেকগুলো কক্ষ চোখে পড়ল। প্রত্যেকটা রুমের দরজা হাঁক করে খোলা। মনে হয় প্রত্যেকটা রুমে যে যার মতো করে আছে, কিন্তু কোনো প্রাইভেসি নেই। এবার চিনি ডান দিকে লক্ষ্য করতেই নিচে নামার একটি সিঁড়ি আবিষ্কার করলো। অতঃপর চিনির নাজেহাল চোখ কাউকে খুঁজতে ব্যস্ত। এভাবেই কিছু সময় অতিবাহিত হওয়ার পর চিনির হঠাৎ ভয় জুড়ে দেওয়া মনটা ভাবছে, একা একা নিচে নামা ঠিক হবে কিনা। চিনি গুটি গুটি পায়ে 1 কদম 2 কদম ফেলতেই হলরুমের কিছু দৃশ্য চোখের সামনে এলো। হলরুমের বিশাল দরজার কারুকাজ করা লৌহ গেট গলিয়ে যতদূর চোখ যায়, তবে স্পষ্ট নয়। চিনি আরও কয়েক কদম ফেলে সিঁড়ির মাঝে কিছু অযাচিত কিছু দেখতে পেয়ে পা জোড়া থমকে গেল তার। অপ্রস্তুত কণ্ঠে 2 ঠোঁট গলিয়ে বলল, তাই কুঞ্জবেলা। হলরুমের পাশেই ডাইনিং টেবিলের মাঝ বরাবর কারুকাজের খোদাই করে লেখা তাইপ কুঞ্জবেলা। সাধারণ সকল বাড়ির বাহিরে নামের টেমপ্লেট থাকে, সেখানে তাইপ কুঞ্জবেলায় ব্যতিক্রম। বাড়ির সদর দরজা থেকে মেন গেট অবধি যেতে মিনিট খানেক টাইম লেগে যায়। প্রায় 9 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটোখাটো রাজপ্রাসাদ বললে মন্দ কিছু হবে না। পূর্বপুরুষদের আগেও এই বাড়ির নামে কিংবা গেটের চেহারায় পরিবর্তন ছিল না। আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনটাই আছে। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে, সেই সব বাড়ির মধ্যেই তাইপ কুঞ্জবেলা অন্যতম। নির্ণয় কুঞ্জের মতো তাইপ কুঞ্জবেলাও পুরান ঢাকায় বিশাল অংশে বহমান এক মস্ত বড় বাড়ি।
পুরান ঢাকায় এখনো এমন কেউ জন্ম নেয়নি যে নির্ণয়কুঞ্জ চেনে কিন্তু তায়েবকুঞ্জবেলা চেনে না। তবে নির্ণয়কুঞ্জের মধ্যে তায়েবকুঞ্জের রাজনৈতিক ভাবটা বরাবরই নেই বললেই চলে। এই দুই পরিবার ওতপ্রোতভাবে একসঙ্গে জড়িত, চাইলেও এই সম্পর্ক ছিন্ন ভিন্ন করার সুযোগ নেই। দুই পরিবারে একসঙ্গে উপস্থিত হলেই যেন এক অশুভ উৎসবের লড়াই ক্ষেত্র। লোকমুখে শোনা যায় একসময় এই দুই পরিবারের আত্মীয় সম্পর্ক থাকলেও এখন শত্রুতে পরিণত হয়েছে। তবে নির্ণয়কুঞ্জ তায়েবকুঞ্জবেলাকে শত্রু না ভাবলেও তায়েবকুঞ্জবেলা নির্ণয়কুঞ্জ পরিবারকে পরম শত্রু ভাবে। এই শত্রুতার মধ্যেও এই দুইবার এক সম্পর্কের মধ্যে জড়িত, চাইলেও তা অস্বীকার করতে পারবে না কেউ। প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হতে হতেও বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা এখনো রয়েই যায় তায়েবকুঞ্জবেলায়। সবটাই সম্ভব হয়েছে জামশেদ তায়েবের নিজস্ব প্রচেষ্টায়। জামশেদ তায়েবের 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। জামশেদ তায়েবের বড় ছেলের নাম আমজাদ তায়েব। আমজাদ তায়েব তার বাবা ও মায়ের মতো হয়েছে, বংশের পরম্পরা নিয়ম রীতি মেনে চলে। বংশের নিয়ম নীতির মাঝে অটল, বিন্দু পরিমাণ তটস্থতা নেই। জামশেদ তায়েবের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য আমজাদ তায়েব সামলায়। দ্বিতীয় ছেলে শাহরিয়া তায়েব, দেখতে অসম্ভব সুন্দর, তার রূপের প্রেমে যে কেউ পাগল হবে। সবার থেকে অন্যরকম চলাফেরা, স্বভাব চরিত্র। শাহরিয়া তায়েব শান্ত প্রকৃতির হলেও এসব নিয়ম নীতি মানে না। সারাদিন ঘরকুনো হয়ে বসে সাহিত্য, ছন্দ, কবিতা আবৃত্তি এগুলোই নিয়ে বসে থাকেন, এগুলোই তার প্রাণ। 2 ছেলের পর একমাত্র মেয়ে রিনা তায়েব। সময়ের গতিতে জামশেদ তায়েবের ছেলেমেয়েরা সংসারের হাল খাতায় নাম প্রদর্শন করে। বড় ছেলে আমজাদ তায়েব বিয়ে করার পর 2 ছেলে সন্তান জন্ম নেয়। আমজাদ তায়েবের বড় সন্তান তিহাম তায়েব, ছোট ছেলে দিহাম তায়েব। দ্বিতীয় ছেলে শাহরিয়ার 2 মেয়ে সন্তান, বড় মেয়ে মিরন্তা তায়েব, ছোট মেয়ে চিরন্তা তায়েব। একমাত্র মেয়ে রিনা তায়েব সবার থেকে ভিন্ন। বিয়ে দেওয়ার পরও রিনা তায়েব সব সময় তায়েব বেলায় বসবাস করে। শ্বশুরবাড়ি খুব একটা যাওয়া আসা নেই। রিনা তায়েব মেয়ে নিয়ে তায়েব বেলাতেই গেড়ে বসে আছে। বর্তমানে বংশের পরম্পরায় তায়েব বেলার সবচেয়ে বড় ছেলে তিহাম তাহেব। তিহামের জন্মের পর মিঠির জন্ম। মিঠির জন্মের কয়েক বছর পর দিহামের জন্ম হয়। তবে দিহামের পরপরই চিনি আগমন ঘটে। মিঠির জন্ম তায়েবকুঞ্জে হলেও চিনির জন্ম হয় তায়েবকুঞ্জে হয়নি। চিনি দুনিয়াতে আসার কিছুদিন আগেই অহনাকুঞ্জ চৌধুরী মিঠি সমত তায়েবকুঞ্জবেলা ও শাহরিয়া চৌধুরী ছেড়ে নির্ণয়কুঞ্জে চলে যান। এরপরই তায়েবকুঞ্জবেলায় ঘনিয়ে আসে অন্ধকারের দিন। সময় পাল্টেছে, তাই সময় তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলোর পরিবর্তন হয়ে 2 পরিবারের মাঝে মস্ত বড় এক ফাটল ধরে। একে একে সকল সম্পর্কের ইতি টানে 2 পরিবারে। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারায় জামশেদ তায়েব আর তিহামের বাবা আমজাদ তায়েব। এক অন্ধকার রাতে দুর্ঘটনায় কার অ্যাক্সিডেন্টে মারা যান 2 জন। সেই ঘটনার রেস ধরে তায়েবকুঞ্জ বেলার সকলে ঘৃণা করে অহনাকুঞ্জ চৌধুরীকে এবং মিঠিকে। সে ঘৃণা করার কাতারে তিহামের নামও বাদ পড়ে না। তাদের দাম্ভিকতা কিংবা শত্রুতা অবদান এখনও কেবল লোকমুখেরই বুলি মাত্র। চিনি কিছু সময় সিঁড়ির মাঝে দাঁড়াতেই হলরুমে সকলের কথোপকথন মাঝেই চিনির বাবা শাহরিয়া তায়েব উচ্চস্বরে আপ্লুত কণ্ঠে ডেকে উঠল চিনিকে। চিরন্তা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মামুনি, নিচে নেমে আয়। বাবা আছি তো, ভয়ের কিছু নেই। সবাই অল্প জানলেও শাহরিয়া তায়েব সমস্তটা জানে। চিনি মেল ফোবিয়াতে আক্রান্ত, তবে আগে থেকে অনেকটাই সুস্থ। হঠাৎ শাহরিয়া তায়েবের ডাকে চিনি খানিকটা হকচকিয়ে যায়। পর মুহূর্তেই সামনের দিকে সফেদ রঙের পাঞ্জাবি পরনে নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে এত সময়ের ভয়, অস্বস্তির জড়তা সব কিছুই উবে গেছে। মুহূর্তে চড়ুই ছানার মতো ফুরুত করে সকল সিঁড়িগুলো মুহূর্তে পার করে শাহরিয়া তায়েবকে ঝাপটে জড়িয়ে ধরল চিনি। এবার নিয়ে চিনি দ্বিতীয়বারের মতো বাবার বুকে লুটিয়ে পড়ল কান্নায়। প্রথমবার ফিনল্যান্ডে বাবাকে জড়িয়ে ধরার সুযোগ পেলেও দ্বিতীয়বার আবার সুযোগ পাবে ভাবেনি। 8 বছর পর চিনি বাবাকে দেখছে, না চেনার প্রশ্নই ওঠে না। শাহরিয়া তায়েব মিঠির সঙ্গে দেখা না করলেও চিনির সঙ্গে দেখা করত। অবশ্য চিনির সঙ্গে দেখা করা খুব সহজ ছিল না, সম্পূর্ণটাই আইনি সাহায্যে করেছে। চিনিকে এভাবে কান্না করতে দেখে কেউই অবাক হয়নি, বরং এটা তায়েবকুঞ্জবেলায় স্বাভাবিকভাবেই নিয়েছে। চিনি কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। শাহরিয়া তায়েব স্নেহের পরমাদরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন মামুনি? বাবা তো তোর কাছেই আছি, আমার কাছ থেকে তোকে আর দূরে থাকতে হবে না। শাহরিয়া তায়েব এইরূপ কথা শুনে চিনি নিজের প্রাণপ্রিয় বাবার কথায় আশ্বস্ত হলো।
সন্তর্পণে মাথাটা বুক থেকে তুলে কান্নার তোরে ভাঙা ভাঙা শব্দে বলল, সত্যি বলছো তো? তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবে না তো? প্রমিস করো। সরি মামুনি। চিনি আর কিছু বলবে তার আগে শাহরিয়া তায়েব চিনিকে সামনের দিকে ঘুরিয়ে চিনি সমেত সামনের দিকে এক কদম এগিয়ে যেতে যেতে বলল, চল সকলের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই, যারা তোর একান্তই আপনজন। চিনি সমেত শাহরিয়া তায়েব গিয়ে তিহামের সামনে উপস্থিত হলো। চিনি লক্ষ্য করলো তিহাম যন্ত্রমানবের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে মারাত্মক সুন্দর, পরনে কালো স্যুট, মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছে। হাতে দামি ঘড়ি, চোখে চিকন ফ্রেমের চশমা, জাস্ট এতটুকুতেই অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎ শাহরিয়া তায়েব বলে উঠল, তিয়াম তোমার আমজাদ চাচার বড় ছেলে, তোমার বড় ভাই। ভাই শব্দ শুনতে চিনির ভেতরে হাতুড়ি পিটিয়ে বলছে ভাই। চিনির মা বোন ছাড়া কোনো কালেই কেউ ছিল না, যেখানে বাবার আদর ঠিকঠাক পায়নি। এখন শুনছি চিনির একটা বড় ভাই আছে। চিনির যেন এখন আরো বেশি কান্না পাচ্ছে। ভাইয়ের আদর চিনি কখনো পায়নি। এমনটা নয় চিনি তিহামকে আজ প্রথম দেখছে। চিনি তিহামকে ফিনল্যান্ডে দেখেছে একবার, যখন শাহরিয়া তাইব ক্লানিয়ান হোটেল থেকে চিনিকে নিয়ে আসতে গেছে। তখন শাহরিয়া তাইবের সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিল, তার মধ্যে একজন তিহাম ছিল। শাহরিয়া তাইবের পরিচয় পর্বতে তিহাম চিনির উদ্দেশ্যে ছোট করে একটা মুচকি হাসি দিল। বিপরীতে চিনিও কান্নারত মুখ মুছে মুচকি হাসি বিনিময় করলো। তিহামের সঙ্গে পরিচয় পর্ব শেষ হতেই শাহরিয়া তাইব কিছু বলার আগেই চিনি লক্ষ্য করলো হলরুমে এক সৌষ্ঠব যান্ত্রিক অবয়ব চিনির দিকে নিষ্প্রভ তাকিয়ে আছে। উচ্চতা এবং শরীরের গঠন ঠিক নির্ণয়ের মতো, শ্যামলা গায়ের রং, চুলগুলো কোকড়ানো, পরনে সাদা কালো কম্বিনেশনের শার্ট, হাতে একটা ঘড়ি। পুরো নির্ণয় না হলেও সামান্য কিছুটা নির্ণয়ের মতো। চিনির মতে নির্ণয় সিনহা চৌধুরীর মতো হওয়া এত সহজ নয়। চিনির রূপে আলোক রশ্মির মতো গমরঙা ত্বকে আলোর বিচ্ছুরণ যেন ঝিল ধরিয়ে দিচ্ছে দিহামের দু চোখে। তবু পলক ফেলছে না দিহাম। চিনির সৌন্দর্য যে কেউ মোহিত হবে। চিনিকে চতুর্থবারের মতো দেখে গণ্য করা হলেও দিহামের দেখা সবচেয়ে সুন্দরী নারী চিনি। দিহামের মতো কোনো শব্দের অবকাশে চিনির রূপের বর্ণনা করা যাবে না। শাহরিয়া তাইব রাশভারী আওয়াজে চিনির ভাবনার গতি থমকে গেলেও দিহাম থমকে যায়নি। ইয়াম তোমার আমজাদ চাচার ছোট ছেলে, ও তোমার থেকে বয়সে বড়। এটা বাংলাদেশ না, ফিনল্যান্ড না। শীত কোথায় পেলে? এই গরমের মধ্যে চাদর গায়ে দিয়েছো কেন? আচানক দিহাম থেকে এইরূপ কথা শুনে শরীরের দিকে তাকাতেই গায়ে চাদর লক্ষ্য করল চিনি। দিহামের প্রশ্নে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে চিনি। দুনিয়ার সমস্ত জড়তা সংকট চিনির মাঝে কাজ করছে দিহামের কথায়। চিনি হ্যাঁ কিংবা না কোনো কিছুর প্রত্যুত্তর দিচ্ছে না। দিহাম চিনিকে বারংবার নিশ্চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে ফের দিহামের উদ্দেশ্যে বলল, ভাই তুমি নিশ্চয়ই দেখেছো ফিনল্যান্ড থেকে এয়ারপোর্ট আসার সময় এই মেয়ে চাচুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছে। সেই কান্নায় আমার কান ঝালাপালা করে ফেলেছে। অবশেষে এই মেয়ে কান্না করতে করতে সেন্সলেস হওয়ার পর মুক্তি পেয়েছি আমরা। সেই মেয়ে হঠাৎ করে বোবা হলো কি করে? ইনফ্যাক্ট কিছু সময় আগেও তো বেশ ভালো মানের কান্না করেছিল চাচুকে জড়িয়ে ধরে। দিহামের কথায় চিনির নতস্থির মাথাটা সামান্য উপরে তুলে আবারও একবার দিহামকে দিকে তাকালো। চিনির দিকে বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে দিহাম। দুজনের চোখ আবারও একত্রিত হলো। চিনির হুট করে কিছু একটা ছোট মস্তিষ্কে ঘুরপাক খেলো। চিনির অযাচিত মন বলছে চিনি দিহামকে কোথাও দেখেছে। দিহামের চোখ জোড়া বড্ড বেশি পরিচিত লাগছে চিনির কাছে। কিন্তু দিহামের সঙ্গে তো চিনির পূর্ব চেনা পরিচয় হওয়ার কথা ছিল না। চিনি তো তিহামকে তার বাবার সঙ্গে প্রথমবারের মতোই দেখেছে। ছোট থেকে বড় হয়েছে, এর আগে কখনো দিহামকে দেখেনি। এবার চিনি দুই জোড়া কৌতূহলী চোখ দিহামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। দিহামের কুঁচকে যাওয়া ভ্রুজোড়া হঠাৎ করে শটান হয়ে গেল চিনির কৌতূহলী চোখের পারদে। মুহূর্তেই যেন দিহাম চিনির চোখের ভাষা পড়ে ফেলল। হঠাৎ করে চিনির দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল। চিনি লক্ষ্য করল দিহামের দৃষ্টিতে তার বিশ্ব জয় করা হাসি। মনে হচ্ছে নির্ণয় সিনহা চৌধুরীকে হারিয়ে বিশ্ব জয় করে চিনিকে নিয়ে দেশে ফিরেছে। দিহামের চোখে মুখে উপচে পড়া এই হাসি দেখে চিনির সন্দেহের ভাবনার সুতো যেন আরো মজবুত হলো। চিনির মনে হচ্ছে সে ক্লালিয়ন হোটেলে বাবার সঙ্গে দেখার আগে অন্য কোথাও দেখেছে দিহামকে। দিহামের চোখ দুটো যেন চিনিকে সন্দেহ সাগরে আরো বেশি তুলিয়ে দিচ্ছে। চিনি নিজেকে দমাতে না পেরে কৌতূহলবশত মিনমিনিয়ে প্রশ্ন করে বসলো, আপনাকে আমি কোথাও দেখেছি? স্বপ্নে। মানে?
সুন্দরী মেয়েরা তো আমাকে স্বপ্নই দেখে। তিহামের এইরূপ বারংবার বেলাগাম কথোপকথনে তিহাম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে দিহামের সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই দিহামের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, তোর কোনো কাজ নেই, এইখানে কেন সময় নষ্ট করছিস? এখানে চিনির মানিয়ে নিতে কিছু টাইম লাগবে। আফটার অল এখন থেকে তো এটাই চিনির বাড়ি। দিহামও মাথা ঝাঁকিয়ে তিহামের কথায় সায় দিল। ভুল কিছু বলেনি, চিনি এখন থেকে এই বাড়িতেই থাকবে। সকলের মাঝ থেকে এক বয়স্ক মহিলা বলে উঠল, শর্ত বাপু, দেহি মাইয়াটা রে। এই বয়স্ক মহিলার কথায় দিহাম সামনে থেকে সরে যেতেই চিনি বয়স্ক মহিলাকে আর সেই বয়স্ক মহিলা চিনিকে দেখছে। চিনি সেই দিকে লক্ষ্য করতে দেখতে পেল হলরুমে উঠানের মাঝ বরাবরে কাঠের খানদানি চড়ে বসে আছে বয়স্ক মহিলা। পরনে সাদা জামদানি শাড়ি, নতুন বউয়ের মতো মাথায় ঘুমটা এঁটে আছে। শরীরে বড় বড় ভারী অলংকার, ফর্সা চেহারা মাঝে পান খাওয়া দুটো লাল ঠোঁট। বয়স তো হবে 70-এর কাছাকাছি। চুলগুলো সব পাকা, হাতে গোনা 10টা কালো চুল পাওয়া যাবে তার। তবে দেখেই বোঝা যাচ্ছে এই মহিলা যৌবনকালে বেশ সুন্দরী ছিল। পর মুহূর্তেই চিনি কিছু একটা ভেবে পেছনে ফিরে শাহরিয়া তাইবের দিকে তাকিয়ে আবারও সেই বয়স্ক মহিলার দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, ওনার চেহারার সঙ্গে তার বাবার চেহারার অনেকটাই মিল রয়েছে। তৎক্ষণাৎ রঙ্গনা তাইব মানে সেই বয়স্ক মহিলা চোখ মুখ কুচকে বলল, এই মাইয়া দেহি আমাবস্যার চাঁদ। বয়স হয়ে গেছে তোমার বুড়ি, তাই তো চোখে কম দেখো। পূর্ণিমা চাঁদ কি অমাবস্যা চাঁদ বলছো? চুপ কর, 4 দিনের সাওয়াল। আমারে আইসে ঠিক বলছি নাই তো। অহনা কুঞ্জ চৌধুরীর মাইয়া মানেই তো আমাবস্যা। এমন মায়ের মেয়ে হওয়ার চেয়ে। রঙ্গনা তাইব পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগে শাহরিয়া তাইব থামিয়ে দিলেন। কি বলছো তুমি মা এগুলো? মেয়েটা এই প্রথম এই বাসায় এসেছে, আজ এইসব কথা না বললে হয় না। চিনির হাত পা কাঁপছে। নিজের জন্মদাত্রী মায়ের নামে এইরূপ কথা শুনে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। কান্নাগুলো গলা পাকিয়ে আসছে। একটু সময় পেলেই যেন ভেতর থেকে সমস্ত উগড়ে বেরিয়ে আসবে। ঢোক গেলার মতো করেই রঙ্গনা তাইবের প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল চিনি। এর মাঝে শাহরিয়া তাইব চিনির উদ্দেশ্যে বলে উঠল, চিরন্তা, উনি আমার মা, তোমার দাদিমা হয়, এই বাড়ির সবার গুরুজন। চিনি মনের কষ্টের আড়ালে একরাশ সান্ত্বনামূলক আশ্বাস দিয়ে বিগলিত হেসে বাচ্চাদের মতো রঙ্গনা তাইবের সামনে দৌড়ে যেতে যেতে বলল, ভালো আছো দাদিমা? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না তুমি সবাই আমার কাছে আছো, পাশে আছো আমার। আমি তোমাদের অনেক মিস করেছি। এই মাইয়া আমার কাছে আইবা না, দূরে থাকো আমার লক থাইকা। এই মাইয়া শরীর থেকে অহনা কুঞ্জ চৌধুরীর গন্ধ আইতাছে। আগে তায়েব বেলার পানি দিয়া গা গতর সহি শুদ্ধ হইয়াও। রঙ্গনা তাইবের কথা শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে কোনো এক কারণে। নিজের রক্তের আপন দাদির মুখ থেকে এইরূপ ব্যবহারে একের পর এক অবাক হচ্ছে চিনি। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মাথা নত করে দাদির কথা সমর্থন করে মাথা নাড়ায় চিনি। চিনি নীরব সায় রঙ্গনা তাইব ফের কঠিন গলায় বলতে শুরু করলো, শোনো মাইয়া, আমি রঙ্গনা তায়েব যা বলি এই বাড়িতে তাই হয়। আমার কথার হেরফের হয় না। নির্ণয় কুঞ্জের লগে আমাগো অহিনকুল সম্পর্ক। অগে লগে যদি যোগাযোগ করার চেষ্টা করছো, আমি রঙ্গনা তায়েব তা যদি খুনাক্ষরও টের পাই, তাহলে শিলপাটায় পিসা মারুম তোমারে। এবার যেন চিনি নিজের দাবানলের মতো কান্নার জোয়ার দমিয়ে রাখতে পারল না। চোখ বন্ধ রাখা অবস্থাতেই থরথর করে কেঁপে উঠল চিনি। অতঃপর টুপটুপ করে চোখের জল গড়িয়ে পড়তেই পরে মুহূর্তে চোখের পানি মুছে আবারও রঙ্গনা তাইবের কথায় সায় দিলেন। চিনির শরীরের কাঁপন লক্ষ্য করে ভ্রু কুঁচকাল দিহাম। তবে দিহাম থেকে দিহাম চিনির প্রতি অধিক পরিমাণ কৌতূহলী। তাই তো চিনিকে সামান্য বিষয়ে এত ভয় পেতে দেখে দিহাম জিজ্ঞেস দৃষ্টিতে তিহামের দিকে তাকালো। তিহাম নীরব দর্শক। চিনির এইরূপ ওভার প্রতিক্রিয়া তিহাম আশ্চর্য হলে তার সুন্দর আদলমাখা চেহারায় ফুটে ওঠেনি। তিহাম বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখেই আরও একবার অনুভূতিহীন দৃষ্টিতে চোখ বোলালো চিনির সর্বাঙ্গে। তিহাম থেকে দিহাম কোনোরূপ প্রত্যুত্তর না পেয়ে সকলের মাঝ থেকে নীরব দর্শকের ভূমিকা চুকিয়ে আচানক সকলের মাঝে রঙ্গনা তাইবের উদ্দেশ্যে উদ্গ্রীব হয়ে প্রশ্ন ছুড়ল, সবই কিছু বুঝালে বুড়ি, কিন্তু আমার নিষ্পাপ মন অহিনুকুলে মনে বুঝলে না। আমার সাদা মনে লাল নীল হলুদ সবুজ অনেকগুলো স্বপ্ন, প্রশ্ন, এটা কি বাপের বাড়ি থেকে আসার সময় যৌতুক হিসেবে নিয়ে এসেছিলে?
তুই সারাদিন কারে বুড়ি বুড়ি করস? তোর এত সাহস কে দিছে? তোর মারে কইতে হইব আস। তোরে কেমনে মানুষ করছে? তোর কথাবার্তা এমন কেন? আমার বড় নাতি তো তোর মতো কথা কয় না। ছ্যাঃ, তোমার ভাষা এমন কেন বুড়ি? কথাবার্তা শুনে তো মনে হয় নর্দমা থেকে উঠে এসেছো। গাইয়া খ্যাত, আমার দাদা যান কি দেখা বিয়ে করছে তোমারে? সাধু চলিত ভাষা মিশ্রণের গলিত পচা ভেজিটেবল। সব জায়গায় আমি কিছু করলেই আমার মায়ের দোষ, আর তিহাম ভাইয়া কিছু করলে তোমার আদর্শে মানুষ। বুকুটি বুয়াজ বুড়ি কোথাকার। দিহাম আর দাদির এইরূপ ঝগড়া দেখে তিহাম বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে ধমকে উঠল দিহামকে। দিহাম, তুই কি ভুলে যাচ্ছিস কার সঙ্গে কথা বলছিস? উনি তোর সম্পর্কে গুরুজন হয়। ভাই, এই বুড়ি অকৃতজ্ঞ। এই বুড়ি কথা মতো ফিনল্যান্ডে গিয়ে কাঠকুড়ো পুড়িয়ে পুড়িয়ে সুন্দরী নাতিনকে নিয়ে এলাম, আর বুড়ি আমার সঙ্গেই। তোকে আমি নিষেধ করেছি। সরি ভাই। মা, তুমিও দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ। কেন শুধু শুধু এরকম করো? ছেলের কথায় রঙ্গনাতায় একটা মুখ ভেঙচি দিয়ে চিনির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। চিনি গুটিসুটি মেরে ভয়ে সিটিয়ে আছে, নীরব দর্শকের মতো সবকিছু দেখেই যাচ্ছে। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণভাবে বিঁধছে। চিনির কেন যেন আবারও কান্না পাচ্ছে। সবকিছু বড্ড বেশি এলোমেলো লাগছে। পর মুহূর্তে যখন চিনির মনে হলো এত কিছুর পরও চিনির বাবা চিনির কাছে আছে, এতেই যেন মেয়েটার সুখ। রঙ্গনাতায় চিনিকে দেখতে দেখতে কপাল কুঁচকে গেল। অতঃপর নিজের পুত্র শাহরিয়া তাইবের দিকে তাকিয়ে চিনির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে আওড়ায়, হে মাইয়া তো আমার ছেলের মতোই হাবলা, গলা দিয়া স্বর বের হয় না। মাইয়া তো মেলা সুন্দরী, ঠিক বাপের মতো হইছে। পরের মুহূর্তেই ভাবলো, দেখতে হইব না ছেলেটা কার। কথাগুলো ভেবে বেশ হাসলো রঙ্গনাতায়। দিহামের চোখ এড়ায়নি রঙ্গনাতাইবের হাসি। দিহাম মনে মনে আওড়ায়, বুড়া বয়সে ভীমরতি ধরছে বুড়ির। রঙ্গনাতাইবের এইসব উথাল পাথাল ভাবনার মাঝে দিহাম রঙ্গনাতাইবের পা স্পর্শ করে সালাম করে বলল, দাদিমা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে, আমি আসছি। এই না হলে আমার আদর্শ নাতি, পুরো হীরের কণা। আমি অনেক খুশি হয়েছি তুই আমার কথা মতো ওই মাইয়ারে এই বাসায় তুইলা নিয়ে আইছস। কর্ণা? হিরোর আবার কর্ণা হয় নাকি? এই বাড়ির মূর্খ কর্তা কথাবার্তা শুনলে আমার বিপি লো হয়ে যায়। অহিন কুল মানে শত্রুতা। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নে, আমার বাসরিতে ক্লাস আছে আজ। কথাটা বলে একবারের জন্য তিহাম দিহামের দিকে তাকায়ও নি। কেউ বুঝতেই পারেনি তিহাম আদৌ কিছু বলেছে। তিহাম চলে যেতেই শাহরিয়া তাইব চিনির কাছে এসে মাথায় হাত বুলিয়ে উজ্জ্বলমুখী হাসি দিয়ে বলল, চিনি খুব ভালো করেই জানে চিনির বাবা ভার্সিটি প্রফেসর, তাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করার কোনো মানে হয় না। তবে তাইবকুঞ্জবেলার মানুষগুলো কেমন যেন, চিনি কেমন যেন অস্বস্তি হয়। তাহলে বাবাকে ছেড়ে কি করে থাকবে? চিনির কাছে সবাইকে ভয় লাগছে, সঙ্গে রঙ্গনা তাইবকেও। চিনির জানা সেই দাদি কেমন হয়, দাদির ভালোবাসা কেমন হয়। এত কিছু পর চিনি দাদির ভয়ে বাবাকে নিঃসংকোচ যেতে দিল। শাহরিয়া তাইব চলে যেতে রঙ্গনা তাইব চোখে মুখে হাজার রকম বিরক্তি নিয়ে কঠোর খানদানি চেয়ার থেকে উঠে গেল। রঙ্গনা তাইব বয়সের দরুন ঠিকঠাক চলাফেরা করতে পারে, তার প্রতিটা পদক্ষেপে তেজ রয়েছে। চিনি অসহায় চোখে রঙ্গনা তাইবের যাওয়ার পথ থেকে চোখ ঘুরিয়ে ভীরু দৃষ্টিতে চারপাশ অবলোকন করলো। এর মাঝে দিহাম হুট করে চিনির সামনে এসে দাঁড়ালো। দিহামকে কাছে আসতে দেখে চিনি তৎক্ষণাৎ দুকদম পিছিয়ে দাঁড়ালো। চিনির এইরূপ কর্মকাণ্ডে দিহামের মনে হলো দিহাম কোনো জীবন্ত ভাইরাস। তবে দিহাম চিনিকে কিছু না বলে চিনির চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে অবলোকন করতে দেখে বলল, গেস ওয়ান, এখানে আরো একজন উপস্থিত আছে যার সাথে এখনো তোমার পরিচয় হয়নি। চিনি দিহামের কথার মানে না বুঝতে পেরে দিহামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চিনিকে এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দিহাম বলল, ক্লু লাগবে? ওকে ডান, তোমাকে ক্লু দিচ্ছি। যার কথা বলছি সে তাইবকুঞ্জ বেলায় সবচেয়ে প্রিয় মানুষ আমার, যার সাথে এখনো তোমার পরিচয় হয়নি। চিনি এখনো নিশ্চুপ ঠায় সেখানে জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে। দিহাম চিনির পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে কপাল কুঁচকে স্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, এই মেয়ে, তোমার কোনো সমস্যা আছে? আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি আমাকে ইগনোর করছো।
দিহামের কথায় চিনি এখনো নিশ্চুপ, মাথা নত স্থির করে চাদরে দু হাত চেপে ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। দিহাম এমনিতেই ধৈর্যহারা, কিছুতেই চিনির ইগনোর এবং নীরবতা মেনে নিতে পারছে না। হঠাৎ করে দিহামের মাথায় কোনো একটা ব্যাপার খেলে যেতে দিহাম সামান্য ক্রুটি হাসল। মুহূর্তেই আবারও চিনি কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে দ্বিতীয়বার চিনির অতি নিকটে গিয়ে কানের পাশে হেসে হেসে বলল, আমাকে চিনতে তোমার এত সময় লাগছে? আমি সেই মিস্টিরিয়াস ব্যক্তি যে নির্ণয় সিনহা চৌধুরীর গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছে। ইয়েস, আমি সেই ব্যক্তি যে নির্ণয় সিনহা চৌধুরীর সামনে গিয়ে তোমার সঙ্গে কথা বলে এসেছি। দিহাম মুখ থেকে এইরূপ কথা শুনে চিনি ভূত দেখার মতো চমকে গিয়ে দিহামের দিকে তাকালো। চোখে মুখে হাজারো রঙের ভয় মুহূর্তেই হানা দিয়েছে। চিনি ভয়ে ভয়ে জিভ দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে নিচু গলায় বলল, আপনি সেই মিস্টিরিয়াস ব্যক্তি? আমাকে এত ইজি ভাবে নিও না, আমি কিউটি। কথাটা বলেই দিহাম 1 মিনিটের জন্য সেখানে দাঁড়ানোর প্রয়োজনও মনে করলো না। বেপরোয়াভাবে স্থান ত্যাগ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। চিনির পা জোড়া কাঁপছে, ভয়ে আতঙ্ক বার কয়েক ঢোক গেল। থুতনিতে কাঁপন ধরেছে চিনির, এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো বলে। তবে কয়েক মুহূর্তের ব্যবধানে হুট করেই আবারও এতক্ষণ ধরে ভাবনার অনলে ডুবে দিল চিনি। তার মানে সেই বিস্ফোরণ দিহাম ভাইয়া ঘটিয়েছে। উনি কি তার নির্ণয় ভাইয়ের ক্ষতি করতে চেয়েছেন? যদি ওনার এইরূপ ভয়ঙ্কর কর্মকাণ্ডও তার নির্ণয় ভাইয়ের ক্ষতি হতো। তাছাড়া পার্টিতে উনি তাকে নির্ণয় ভাইয়ের সম্পর্কে ভুল বুঝিয়েছেন। দিহাম ভাইয়ের কারণে চিনি নির্ণয় ভাইকে ভুল বুঝেছে, ভাবছে নির্ণয় ভাইয়া চিনিকে মারতে চেয়েছে। চিনি এসব ভাবতেই কেমন যেন হাঁসফাঁস লাগছে। নির্ণয়ের কথা মনে পড়তে বুকের ভেতর চিনচিন ব্যথা হচ্ছে। চিনি নির্ণয়কে নিয়ে গভীর চিন্তায় মগ্ন হবে এর পূর্বেই কিছু একটা শব্দ হতেই চিনি আচানক পেছনে ঘুরতেই এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। পরনে হালকা মেরুন রঙের কাতান শাড়ি, বয়স অহনাকুঞ্জ চৌধুরীর মতো। অনেক বেশি সুন্দরী না হলেও চেহারায় অসম্ভব এক মায়া রয়েছে। মহিলার অসম্ভব মায়াবী চেহারার পুঙ্খানুপুঙ্খ যে কেউ নজর কাড়বে। রান্নাঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এত সময় সকলের আড়ালে এখানেই ঘাপটি মেরে দাঁড়িয়েছিল। চিনির চোখে চোখ পড়তেই এক অমায়িক হাসি উপহার দিল, কিন্তু চিনির নাজুক হৃদয় থেকে কিছুতেই জোরপূর্বক হাসি বের হলো না। চিনি তো এখনো তাকে চেনে না, পূর্বের চেনা পরিচয়ও নেই, তাহলে কিভাবে স্বাভাবিক হবে? ভদ্রমহিলা ভীরু দৃষ্টিতে চারপাশ অবলোকন করতে করতে ডাইনিং টেবিলে একের পর এক খাবার রাখছে। বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই বড় একটা ডাইনিং। অনেকজন একসাথে বসে খাওয়ার মতো জায়গা হবে। সেখানে বিভিন্ন রকম খাবার দিয়ে টেবিল ভরে ফেললো। হাতের কাজটুকু শেষ হতেই শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ছুটে এসে চিনির দুগালে হাত রেখে খুশির পারতে আহ্লাদি কণ্ঠে বলল, বাহ, কারণ নজর না লাগুক। সবার মুখে যা শুনেছি তুমি তো তার চেয়েও বেশি সুন্দর মামনি। কত বড় হয়ে গেছো, ঠিক যেন হুড়পড়ি। আপনাকে তো আমি সালমা তায়েব, তোমার বড় চাচার বউ, সম্পর্কে তোমার চাচি হই, দিহাম আর দিহামের মা। দিহাম তাহলে শামলা তাহেবের কথাই বলেছে। শামলা তাহেবের কথা শেষ হতেই চিনি খুশিতে লাফিয়ে বলে উঠল, মামুনি, আপুর মুখে সবসময় তোমার গল্প শুনে এসেছি আমি, কখনোই ভাবিনি তোমার সামনাসামনি দেখতে পাবো। চিনির মুখে এরূপ আবেগমোহী কথা শুনে সালমা তাইব চিনিকে জড়িয়ে ধরল। হঠাৎ করে চিনিকে জড়িয়ে ধরায় চিনি সামান্য ভ্যাবাচাকা খেল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে চিনিও সালমা তাইবকে জড়িয়ে ধরল। বাবার পর দ্বিতীয় কাউকে তাইব কুঞ্জবেলায় চিনির আপন মনে হলো। সামলা তাইবের শরীর থেকে কেমন যেন একটা মা মা ঘ্রাণ পাচ্ছে চিনি। কতদিন হয়ে গেছে মাকে দেখেনি, মায়ের কণ্ঠে স্বর শোনা হয়নি। চোখ দিয়ে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল চিনি। ব্যাপারটা বোধগম্য হতেই সালমা চৌধুরী চিনির মাথা তুলে গাল বেয়ে পড়া অশ্রু মুছে দিয়ে বলল, বোকা মেয়ে, কান্না করছো কেন? মায়ের জন্য মন খারাপ হচ্ছে বুঝি? চিনি কান্না করতে করতে মাথা জাগিয়ে হ্যাঁ বলতেই সালমা তাইব মুচকি হাসি দিয়ে বলল, অহনার সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আর কান্না করবে না বাচ্চাদের মতো। সত্যি আমি মাম্মামের সঙ্গে কথা বলতে পারবো? আরে ধীরে বলো, কেউ শুনে ফেলবে। এই বাড়ির কেউ জানতে পারলে তোমার সঙ্গে সঙ্গে আমাকেও তাইব কুঞ্জবেলা ছাড়া করবে। সালমা তাইবের ভয় ভীতিকর চাহনীয় কণ্ঠে চিনি থমকে গেল। চারপাশে চোখ বুলিয়ে চিনি বলল, তুমিও আমার মতো এই বাড়ির সবাইকে ভয় পাও মামুনি? চিনির কথার কোনো রূপ
প্রত্যুত্তর করল না সালমা তাইব, শুধু নিজের প্রতি নিজেই একটা তাচ্ছিল্য হাসি দিল। সে হাসি চিনির চোখ এড়ায়নি। চিনি কিছু বলবে এর পূর্বেই সালমা তাইব কথা ঘুরিয়ে বলল, তোমার জন্য আজ আলাদা করে কিছু রান্না করেছি আমি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তুমি রান্না করেছো? প্রতিদিন সবার রান্না তো আমিই করি। এত সকালে সব রান্না তুমি একা করেছো নিজের হাতে? এটা আর এমন কি ব্যাপার, এ বাসায় আসার পর থেকেই সব কিছু আমি একাই সামলে এসেছি। এবার সে হেল্পিং হ্যান্ড কতজন? তাই কুঞ্জবেলায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ আমি একাই করি। তাছাড়া সব কাজ আমার একা করতেই ভালো লাগে, শুধু শুধু ঝামেলা বাড়ানোর প্রয়োজন কি? সালমা তাইবের কথা শুনেই চিনি বেশ আশ্চর্য হলো। নির্ণয় কুঞ্জের কয়েকজন মানুষ, তবুও অহনা কুঞ্জ চৌধুরী 3 থেকে 4 জন রান্নার মানুষ রেখেছে। সেখানে তো তাইব কুঞ্জ অধিক পরিমাণ মানুষ। হঠাৎ করে চিনি ছোট মস্তিষ্কে মিঠির বলা অনেক দিনের আগের কথা হানা দিল। মিঠি একবার বলেছিল তাইব কুঞ্জ বেলায় মেয়েদের দাম নেই, তারা মেয়ে বউদের নিচু স্তরে রাখে। সালমা তাইবের কথায় চিনির ভাবনা সুতো ছেড়ে যায়। চিনি মামুনি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তুমি এখনো বাসি পোশাক পরে আছো, দেখলে পুরো তাই কুঞ্জবেলা তুলে বসাবে তোমার দাদিমা। সালমা চৌধুরীর কথায় চিনি ভয় ঢোক গিলল। বাক্যটুকু শেষ হতে তড়িৎ গতিতে সামনের দিকে দু কয়েক কদম বাড়াতে পেছন থেকে সালমা চৌধুরী বলে উঠল, রুমের দরজা বন্ধ করো না কখনো। সবার রুমের দরজা তো খোলাই দেখেছি। তাই কুঞ্জবেলায় রাত ছাড়া কখনো কেউ রুমের দরজা বন্ধ করে না, তুমিও করো না, এটা এইবারই নিয়মের বাইরে। চিনির কাছে এইরূপ নিয়ম বড্ড বেশি ভাবনীয়। এখনও এই যুগে এই সমাজে এইরূপ নিয়ম নীতি কি করে প্রচলন থাকতে পারে, চিনি এটাই ভেবে পেল না। তাই তো চিনি ওপরে সবগুলো রুমের দরজা খোলা দেখেছে। চিনি কোথায় এসে পড়েছে নিজেও ভেবে পাচ্ছে না। যতটুকু না ভাবলেই নয়, ঠিক ততটুকুই চিনি ভাবতে চায়। তবু নিজের সব ভাবনাকে পেছনে ফেলে সালমা তাইবের আড়ালে নিঃশ্বাস ছাড়ে চিনি। সালমা তাইবের কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে উপরে চলে গেল।